এক দশকের মধ্যে চতুর্থবার জোট বদল আর এবার নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রবিবার। এবার জেডিইউ নেতা নীতিশ কুমারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সে রাজ্যের বিধানসভায়। নীতিশের দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের অনুমোদন নিয়ে আগামী 10 ফেব্রুয়ারি আস্থা ভোটের মুখোমুখি হবেন তিনি। এ বিষয়ে আমরা সরাসরি জানবো ডেস্ক থেকে আমাদের প্রতিনিধি পাপুলের কাছ থেকে। পাপুল, এই বিষয়টি নিয়ে কিন্তু আবার নতুন করে রাজনৈতিক হিসেব করা শুরু হয়েছে, কি বলছে এই হিসেব বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদমই দিশা, তুমি যেমনটা জানালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক দশকের মধ্যে বেশ কয়েকবার দল বদল করে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন গত 28 জানুয়ারি। তিনি এর আগে 2022 সালে তিনি আরজেডি, কংগ্রেস এবং সিপিআইএমের লিবারেশনের সঙ্গে জোট করে তিনি কিন্তু সরকার চালাচ্ছিলেন। শেষমেশ গত কয়েকদিন ধরেই যেহেতু বিহারের রাজনীতিতে গুঞ্জন শোনা যাচ্ছিল, তিনি ইন্ডিয়া জোট ত্যাগ করে তিনি আবার তার পুরনো জোট সঙ্গী এনডিএতে ফিরতে চলেছেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত 28 জানুয়ারি তিনি কিন্তু তার দল পরিবর্তন করে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। এবারে তার কাছে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাকে বিধানসভার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। আমরা জানি বিহার বিধানসভায় 243 আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে গেলে সরকার পক্ষকে 122 বিধায়কের প্রয়োজন আছে। কিন্তু এখানে বিহার বিধানসভায় বিজেপি দ্বিতীয় দল, গত বিধানসভা নির্বাচনে বিজেপি 78টি আসনে জয়লাভ করে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ 45টি আসনে জয়লাভ করে এবং জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা 4 জন বিধায়ককে সঙ্গে নিয়ে কিন্তু তিনি শপথ নিয়েছেন গত 28 জানুয়ারি। এবং এই শপথ নিয়েছেন তিনি কিন্তু বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাকে ডেপুটি হিসেবে শপথ গ্রহণ করার পর তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু এখন তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেখাতে পারবেন, এটাই কিন্তু বিহারের রাজনীতিতে বেশ চর্চা হয়ে দাঁড়িয়েছে। কারণ নীতিশ কুমার যখন দল বদল করেন তখন কিন্তু এই রাজনৈতিক বিষয়টি বিহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় রাজনীতিতে কিন্তু একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কারণ নীতিশের দল বদল পরেই কিন্তু 2024 লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতেও কিন্তু বেশ দর কষাকষি শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। কারণ নীতিশ কুমার যদি আগামী 10 তারিখ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখাতে হবে এবং রাজ্যপালের পক্ষ থেকে আগামী 10 ফেব্রুয়ারি দিনটি নির্ধারিত করা হয়েছে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য। যদি নীতিশ কুমার আগামী 10 ফেব্রুয়ারি তার সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ বিহার বিধানসভায় 122 বিধায়কের যে সমর্থন নিয়ে সরকার গঠিত হয়, সে 122 জন বিধায়কের সমর্থন নিয়ে যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারেন, তার কিন্তু মুখ্যমন্ত্রী পদ চলে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা। কিন্তু এই মুহূর্তে যেমনটা জানানো যাচ্ছে জিডিইউর পক্ষ থেকে এবং বিহার বিজেপির পক্ষ থেকে নীতিশের পক্ষে নাকি বিজেপির 78 জন বিধায়ক এবং জেডিইউর 45 জন এবং হাম পার্টির 4 জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি কিন্তু দাবি করেছেন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখাবেন। অর্থাৎ নীতিশের পক্ষে কিন্তু এই মুহূর্তে 127 জন বিধায়ক রয়েছেন। আর যেহেতু বিহার বিধানসভায় 243 আসনের বিহার বিধানসভায় 122 বিধায়কের প্রয়োজন রয়েছে, সেখানে কিন্তু প্রয়োজন থেকে তার বিধায়কের সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। কাজেই বিজেপির পক্ষ থেকে এবং নীতিশ কুমারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেখাতে কিন্তু অসুবিধা হবে না, এমনটাই দাবি করেছে নীতিশ কুমার। দিশা, একেবারেই পাপুল, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে নীতিশ কুমারের এই দল বদলের নিয়ে সম্প্রতি উত্তরবঙ্গে কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পা রেখেছিল এবং সেখানে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি বলেছিলেন যে রাহুল গান্ধী অর্থাৎ নীতিশ প্রামাণিক যদি নাও থাকে তাতেও তাদের কোনো ফারাক পড়ে না। এ বিষয়ে কি প্রতিক্রিয়া উঠে আসছে? একদমই, তুমি যেমনটা বললে, রাহুল গান্ধী যখন তার ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন পশ্চিমবাংলার উত্তরবঙ্গে প্রবেশ করেছে, ঠিক সেই সময়ই কিন্তু বিহারের রাজনীতিতে একটা পট পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আর এই পট পরিবর্তন এই জন্যই রাহুল গান্ধীর পক্ষে
বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কারণ গত বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার কিন্তু এনডিএ অর্থাৎ বিজেপিকে নিয়ে প্রথমে সরকার গঠন করেন এবং তার বছর খানেকের মধ্যেই তিনি দল পরিবর্তন করে অর্থাৎ লালু প্রসাদ যাদবের আরজেডিকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি পুনরায় আবার সরকার গঠন করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তিনি কিন্তু ব্যর্থ হননি। এবার কিন্তু যেহেতু নীতিশ কুমার এনডিএ জোটের শরিক হিসেবে ছিলেন, শরিক দল হিসেবে ছিলেন, যেহেতু তিনি আরজেডি এবং ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন, এখানেই কিন্তু রাহুল গান্ধী নীতিশ কুমারের উপর নিশানা করতে কিন্তু ছাড়েননি। কারণ যেহেতু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবাংলার উত্তরবঙ্গে হয়ে কিন্তু বিহারের কিষানগঞ্জে প্রবেশ করেছে এবং কিষানগঞ্জে প্রবেশ করেই যেহেতু তাদের সরকার সেখানে পড়ে গিয়েছে এবং তাদের সরকার যেহেতু নেই, নীতিশ কুমার যেহেতু দল পরিবর্তন করেছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে দাবি করা হয়েছিল নীতিশ কুমারের এই যে দল পরিবর্তন অর্থাৎ আরজেডির সঙ্গ ত্যাগ করে তিনি যে বিজেপিতে যোগ দিয়ে সরকার গঠন করেছেন, এতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাতে কোনো প্রভাব পড়বে না, এমনটাই দাবি করা হয়েছিল আরজেডি এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছিল। কারণ নীতিশ কুমারের এই দল পরিবর্তন বিহারের রাজনীতিতে কিন্তু নতুন কিছু নয়, কারণ কংগ্রেস আগেভাগে জেনে গিয়েছিল যে নীতিশ কুমার এমনটা করবেন যে গিরগিটির মতো যে তিনি যে রং পরিবর্তন করতে পারেন এমনটা কিন্তু তারা আন্দাজ করতে পারেছিল এবং এরপরেই কিন্তু তারা দাবি করছে নীতিশ কুমারের এই যে দল পরিবর্তন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাতে কোনো প্রভাব পড়বে না এবং সেই সঙ্গে সঙ্গে আগামীর যে 2024 সালের লোকসভা নির্বাচন রয়েছে সেখানেও কংগ্রেসের পক্ষে বড় কোনো আঘাত হবে না বলেও দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। দিশা, একেবারেই ধন্যবাদ পাপুল। আর যেমনটা ইতিমধ্যে আমাদের সহকর্মী বললেন যে গিরগিটের মতো নাকি রং বদলাচ্ছেন নীতিশ কুমার, আর এমনটা কিন্তু আমরা কংগ্রেস নেতা জয়রাম রমেশের কাছ থেকেই শুনতে পেরেছিলাম যে তিনি সরাসরি এভাবেই কটাক্ষ করেছিলেন নীতিশকে। আর যেমনটা বলা হচ্ছে এবার বিহারে 243 আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার 122 প্রমাণ করতে হবে নীতিশ প্রামাণিককে। বিহার বিধানসভায় এবার সংখ্যাগরিষ্ঠতারই প্রমাণ দিতে হবে নীতিশ প্রামাণিককে, তাও আগামী 10ই ফেব্রুয়ারি আস্থা ভোটের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। এবং যেমনটা জানা যাচ্ছে 2022 সালে লালু প্রসাদের দল আরজেডি, কংগ্রেস এবং অন্যান্য কয়েকটি দলের সঙ্গে জোট বেঁধে বিহারে সরকার গঠনের পর নীতিশ বলেছিলেন আমৃত্যু তিনি বিজেপির সঙ্গে যাবেন না। কিন্তু এবার কি হলো? সেই প্রতিশ্রুতি কোথায় গেল? পরে যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে নীতিশের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ থাকবে, কিন্তু শেষ পর্যন্ত গত রবিবার আরজেডি, কংগ্রেস এবং বামেদের সঙ্গ ছেড়ে বিজেপির 2 উপমুখ্যমন্ত্রী, কথাটা লক্ষ্য করবেন, বিজেপির 2 উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাকে সঙ্গে নিয়ে এনডিএর নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতিশ। লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গ ত্যাগ করে নীতিশ ফের নরেন্দ্র মোদীর হাত ধরায় বিহার তো বটে, জাতীয় স্তরেও কিন্তু রাজনীতির অঙ্ক কষাকষি শুরু হয়ে গেছে। নতুন সমীকরণে কার লাভ হলো আর কার ক্ষতি তাই এখন আলোচ্য হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। কংগ্রেস, আরজেডির মতো দলগুলির দাবি নীতিশের এনডিএতে প্রত্যাবর্তনে ক্ষতি হবে না ইন্ডিয়ার। তবে সম্প্রতি যে দর কষাকষি শুরু হয়েছে সেই হিসেবটি আরেকবার আপনাদেরকে জানাই। 243 আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122 বিধায়কের সমর্থন। সেখানে আরজেডির রয়েছে 79 জন বিধায়ক, এছাড়া কংগ্রেসের রয়েছে 19 জন, সিপিআইএম এর লিবারেশনের 12 জন, সিপিএম এর 2 জন, সিপিআই এর 2 জন এবং 1 জন নির্দল বিধায়ক রয়েছেন বিজেপি বিরোধী মহাজোটে, অর্থাৎ 115 জন বিধায়ক রয়েছেন বিরোধী শিবিরে। এছাড়া হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর 1 জন বিধায়কও প্রয়োজনে মহাগঠবন্ধনকে সমর্থন করতে পারেন। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা অর্থাৎ হাম এর 4 জন বিধায়ক, বিজেপির 78 এবং নীতিশের 45 মিলে সরকার পক্ষে রয়েছেন 127 জন বিধায়ক, অর্থাৎ 243 আসনের
বিহার বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122 বিধায়কের সমর্থন, সেখানে নীতিশের কাছে রয়েছে 127 জন বিধায়ক। সম্ভাবনাটা তাহলে নীতিশের পক্ষে কিন্তু অনেকটাই ইঙ্গিত করছে। এবার দেখা যাক সে বিষয়ে 10ই ফেব্রুয়ারি কি হয়, সে বিষয়ে চোখ থাকবে ট্রাইব টিভির।